আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কোন দেশে বর্তমানে আসতে চান সে বিষয়টা আপনাদের অবশ্যই প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবে আসব, কাতারে আসব, কুয়েতে আসব, বাহরাইনে আসব নাকি ওমানে আসব। আরব কান্ট্রি এগুলো প্রত্যেকটাই আরব কান্ট্রি। এখন এই আরব কান্ট্রির ভিতরে কোন রাষ্ট্রে আসলে আপনার ভালো হবে। এখন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার কাছে যে রাষ্ট্রটা ভালো লাগে আপনি অবশ্যই সেই রাষ্ট্রটা বেছে নিয়ে আসতে পারেন। এখন আপনি সৌদি আরবে আসতে যাচ্ছেন, আমি যদি আপনাকে বলি ওমানে চলে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মন মন বিষয়ে একটা প্রশ্ন থাকে। কিন্তু আপনি যে রাষ্ট্রে আসেন না কেন আপনার কিন্তু রোদের তাপমাত্রা এই যে আরব কান্ট্রিগুলো, এই আরব কান্ট্রিগুলো কিন্তু একই রকম সেম তাপমাত্রায়। অবশ্যই এই প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে এশিয়া কান্ট্রি, এগুলো কোনোটাই ইউরোপ কান্ট্রি না। অবশ্যই এই এশিয়া কান্ট্রির ভিতরে আপনি আসতে পারেন সৌদি আরবে, বাহরাইনে, দুবাইয়ে, কাতারে, কুয়েতে। যে রাষ্ট্র আপনার জন্য বেটার করবে এবং আপনি মনে করবেন আপনার জন্য ভালো, আপনি সেই রাষ্ট্রে আসতে পারেন। এখন অনেকেই একটা বিষয় মনে করেন যে টাকা রেট, মানে এক এক দেশের টাকা রেট কিন্তু এক এক রকম। সেই ক্ষেত্রে আপনি সবচাইতে টাকা রেট বেশি পাবেন বাহরাইন এবং কুয়েতে। বাহরাইন এবং কুয়েতের টাকা রেট এই আরব কান্ট্রির ভিতরে সবচাইতে বেশি। এখন এই টাকা রেট দেখে যদি আপনি মনে করেন যে বাহরাইন কিংবা কুয়েতে আসবেন তাহলে বেশি টাকা পাবেন, এই বিষয়টা যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে যে কুয়েতের টাকা রেট বেশি হলেই যে আপনাকে বেশি টাকা তারা দিবে তা কিন্তু না। তারা কিন্তু জানে যে 1 টাকা পাঠালে বাংলাদেশে কত টাকা যায়। সৌদি আরবও জানে, দুবাইও জানে, কাতারও জানে, কুয়েতও জানে। সব রাষ্ট্রই কিন্তু ভালোভাবে জানে যে বাঙালিরা যদি 1 টাকা ইনকাম করে আমাদের দেশের, তাহলে এই টাকাটা বাংলাদেশে পাঠালে কত টাকা হবে সে বিষয়টা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই যেহেতু জানে। অবশ্যই আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি সৌদি আরবের প্রবাসী হন, দুবাইয়ের প্রবাসী হন অথবা কাতার, কুয়েত, যে দেশের প্রবাসী হন না কেন, বাংলাদেশি প্রবাসীদের অবশ্যই ম্যাক্সিমাম সময় 30,000-এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে স্যালারি। আপনি যদি সৌদি আরবে কাজ করেন 30,000 টাকা পুড়তে যে কয় রিয়াল লাগে তারা সেই টাকাটা আপনাকে স্যালারি দেয়। আবার আপনি যদি কুয়েতে আসেন 30,000 টাকা পুড়তে যে কয় টাকা স্যালারি হয় সেই কয় টাকা কিন্তু দেয়। অবশ্যই স্ক্রিনে আপনি যদি একটু খেয়াল করেন যে 30,000 টাকা পুড়তে কোন দেশের টাকা কত টাকা আপনার লাগবে আপনি স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। তো অবশ্যই এই যে এই চারটা অনুযায়ী কিন্তু আপনাদেরকে স্যালারি অবশ্যই আরব কান্ট্রির লোকরা কিন্তু আপনাদেরকে দেয়। তবে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে এই 30,000 টাকার স্যালারি আপনি সৌদি আরবে আসলে ভিসার দাম কত লাগতেছে, কাতারে আসলে ভিসার দাম কত লাগতেছে, বাহরাইনে আসলে ভিসার দাম কত লাগতেছে, এবং আপনি যে সবচাইতে টাকা রেট যারা বেশি দিচ্ছে বাহরাইন এবং কুয়েত, এই দুই দেশে আসলে টাকার মানে কত টাকা আমাদের খরচ হচ্ছে সেটাও কিন্তু আপনি একটু ক্যালকুলেশন করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি সৌদি আরবে আসলে আপনার টাকা লাগবে 3 থেকে 3.5, 4 লাখ, 5 লাখ হাইস। কিন্তু আপনি যদি কুয়েতের একটা ভিসা নেন সেই ক্ষেত্রে আপনার খরচ হবে সর্বনিম্ন 6 লাখ টাকা। মানে সর্বনিম্ন ভিসা যদি আপনি নেন তাহলে 6 লাখ টাকা লাগবে। আর যদি একটু ভালোর মধ্যে নিতে যান 8 লাখ, 10 লাখ টাকা কিন্তু লাগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনো দেশে কিন্তু এত টাকা দিয়ে কোনো দেশে, এশিয়ার ভিতরে কোনো দেশে যায় না। ইন্ডিয়ান প্রবাসীদেরকে বলেন, পাকিস্তানি প্রবাসীদেরকে বলেন, এরপর আপনি নেপালি প্রবাসীদেরকে বলেন, ফিলিপিনি প্রবাসীদেরকে বলেন, তারা কিন্তু এত টাকা ইনভেস্ট করে কোনো এশিয়ার কান্ট্রিতে আসবে না। তারা যদি এত টাকা ইনভেস্ট করে ডাইরেক্টলি তারা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পরিকল্পনা করে। এখন আমাদের এই বাংলাদেশের কালচার অনুযায়ী কিন্তু আমাদের আসতে হয়। বাংলাদেশে আসলে বেকারত্বের হার বেশি, অনেকেই বিদেশে যাওয়ার জন্য ঝুঁকে বেশি। চাকরি না পেলে কিংবা কোনো ব্যবসা বাণিজ্য করতে না পারলে তখন কিন্তু তারা মনে করে যে না, বিদেশে আসলেই অনেকগুলো টাকা ইনকাম। সেই বিষয়গুলো বিবেচনা করে এজেন্সিগুলো কিন্তু আমাদের এই দুর্বলতার সুযোগটা নেয়। দালাল কিন্তু এই দুর্বলতার সুযোগটা নিয়ে আমাদেরকে এত টাকা গুনতে হয়
ভিসার পিছনে এত টাকা গুনতে হয়। তো অবশ্যই এটা একটা ক্যালকুলেশন করার বিষয় রয়েছে। আমি 30,000 টাকা স্যালারিতে কাতার কিংবা কুয়েতে আসতেছি কিংবা বাহরাইনে আসতেছি, এত টাকা আমি ইনভেস্ট কী জন্য করতেছি, এটা অবশ্যই বিবেচনা করে দেখা প্রয়োজন। যে প্রশ্নটা থাকে যে ভাই এই 6টা কান্ট্রির ভিতরে কোন দেশের ভিসা সবচাইতে ভালো, ভালো বলতে আপনি সৌদি আরবে আসার পরও অনেকে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছে, এরকম প্রবাসী রয়েছে। আবার দুবাইতেও কিন্তু এরকম প্রবাসী রয়েছে 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করতেছে। সেটা অবশ্যই আপনার যে ভিসাটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে না আমি কুয়েতের ভিসাতে আসতেছি, আমি কুয়েতে যে অনেক টাকা ইনকাম করতে পারবো এবং ভিসাটা ভালো হবে, তাও কিন্তু না। কুয়েতেও কিন্তু ওই সৌদি আরবের মতো সমস্যা রয়েছে। যারা কুয়েত প্রবাসী রয়েছে তারা কিন্তু বুঝতেছে যে যে দেশে রয়েছে সেই দেশের কিন্তু মর্মটা বুঝতেছে। হয়তো আপনি সৌদি আরবকে অ্যাভয়েড করে অন্য কোনো দেশে আসতে পারেন, তবে অবশ্যই যে কোনো দেশে আসেন না কেন আপনার যে ভিসা অনলাইনে চেক করা যায়। আপনি যে কোনো দেশে আসেন না কেন, এই যে 6টা কান্ট্রির ভিতরেও আরও অনেক কান্ট্রি রয়েছে, যে কোনো দেশে আপনি আসেন না কেন আপনার ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন। যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে একমাত্র বলতে পারবে আপনার এই ভিসাটা ভালো না খারাপ, কারণ সে কিন্তু A to Z তথ্যগুলো জানে ভিসার। কারণ সে কার কাছ থেকে নিছে ভিসা, কফিলের কাছ থেকে কিংবা সেই কোম্পানির কাছ থেকে নিছে। এখন ওই কোম্পানিটা কেমন অ্যাকচুয়াল সেই বিষয় কিন্তু যার কাছ থেকে আপনি ভিসাটা কিনতেছেন সেই কিন্তু ভালো জানতেছে। অবশ্যই এই বিষয়গুলো আপনি জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। অনলাইনে ভিসা চেক করবেন, কন্ট্যাক্ট পেপার দেখবেন, অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখার চেষ্টা করবেন এবং আপনি চাইলে তার কাছ থেকে স্ট্যাম্পে একেবারে সাইন নিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যা হলে তাকে আবার পরবর্তীতে ধরতে পারেন। আর যদি তার কোনো দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো সাইন দিবে না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনি বিবেচনা করে তারপরে কিন্তু অবশ্যই ভিসা নেওয়ার চেষ্টা করবেন, যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।